হসপিটালের বেডে বসে আছে আদ্রিতা। এলেক্স খাবার নিয়ে বসে আছে সামনে। আদ্রিতা মন খারাপ করে বসে আছে, খাবে না সে। আদ্রিতা প্লিজ খেয়ে নাও। 48 ঘন্টা হয়ে গেল, আমার কাছে একটাবার আসার প্রয়োজন বোধ করলো না আপনার ভাই। আমার ফোনও তুলছে না। এলেক্স দীর্ঘশ্বাস ফেলে 48 মিনিট। আদ্রিতা মুখ ফিরিয়ে নেয়। হলেই হলো, প্রেগনেন্ট মেয়েদের সামলানো এতই কঠিন। কিছু বললেন না? কি বলবো বলো। ঘটনার কেটে গেছে 4 দিন। আদ্রি সেই 4 দিন পুরোটার সময় আদ্রিতার পাশেই ছিল। আজ কিছু কারণে তাকে বের হতে হয়েছে এবং তার অবর্তমানে অ্যালেক্স আছে, কিন্তু আদ্রিতার নিঃশ্বাস যেন আদ্রিসকে ছাড়া চলেই না। খেয়ে তো নাও আদ্রিতা। এখন সময়। দরজা ঠেলে আদ্রিস ভেতরে প্রবেশ করে। আদ্রিতা ফিরে তাকায়। ভাই, তোর বউ কিছু খায় না। আদ্রিস হাসে, তুই যা, আমি দেখছি। আদ্রিস ভেতরে এসে খাবারটা হাতে নেয়। অ্যালেক্স বেরিয়ে যায়। আদ্রিস কিছুক্ষণ চুপ থাকে। এরপর আদ্রিতার দিকে তাকিয়ে আদ্রিতার দুটো হাত শক্ত করে ধরে। আমার বউ? জি। আমার সঙ্গে একটা সাধারণ মানুষের মতো জীবন কাটাতে পারবে? পারবো না কেন? আপনি থাকলে আমি কুড়ে করেও থাকতে পারবো। আদ্রিসের চোখ লাল হয়ে আসে। আমি যদি এখন আশরাফ খান গ্রুপ সামলাতে যাই, তবে আমাকে জেল খাটতে হবে। কিন্তু তুই প্রেগনেন্ট। আমি কি করে তোকে একা রাখবো? কার ভরসায় রাখবো? আমি বুঝতে পারছি না কি করব। আদ্রিতা জড়িয়ে ধরে আদ্রিসকে। আদ্রিস অবাক হয়ে যায়। আমরা সব গোড়া থেকে শুরু করব। সব আমাদের ছোট্ট সংসার হবে। আমরা সুখে থাকবো। বিশ্বাস করুন, আমার কিছু লাগবে না, কিছুই না। আপনি যেখানে থাকবেন সেখানে থাকতে পারলেই হবে। আদ্রিস রিল্যাক্স ফিল করে। তার আলিশান জীবনে যে মেয়েটার সাথে ছিল, সে কি এমন করুণ অবস্থায় থাকবে এটা ভেবেছে। কেমন লাগছিল আদ্রিসের। কিন্তু মেয়েটা এক কথায় সব ছেড়ে শুধু আদ্রিসকে নিয়ে বাঁচতে চায়। এরকম একটা বউ পাওয়া ভাগ্যের বিষয়। আমার ভাগ্যে আমায় তোকে দিয়েছে আদ্রিতা। আমি সৃষ্টিকর্তার কাছে সারা জীবন শুকরিয়া আদায় করব আমার জীবনে তোকে পাঠানোর জন্য। আদ্রিতার মা শেষ দিনে আদ্রিতাকে দেখতে এসেছিল। মেয়ের জীবনে এত কিছু ঘটে গেল, তার পর্যন্ত খবর পৌঁছায়নি। এখানে এসে সে কত কান্নাকাটি করলো। আদ্রিস এবং আদ্রিতা শুরু করতে চলেছে তাদের নতুন জীবন। আদ্রিস তাদের যে গ্রামের বাড়িটা আছে জাহানারা বেগমের, সেখানে চলে যাবে। অ্যালেক্স এবং লুকাকেও পাঠিয়ে দিয়েছে ইতালি। ওরা কতবার বলল ইতালি চলে যেতে, কিন্তু আদ্রিস নিজের আইডেন্টিটি না বানিয়ে কারোর ওপর বার্ডেন হতে চায় না। ক্ষণেকের কষ্ট করতে রাজি আছে, কিন্তু নিজেকে আবার প্রতিষ্ঠিত করবে, কিন্তু কারো ছায়াতলে বাঁচতে চায় না। মাধবী বেগম প্রচণ্ড কষ্ট পেয়েছেন। ছেলেকে কত অনুরোধ করলেন, কিন্তু আদ্রিস যায়নি। যাওয়ার আগে মাধবী বেগম অনেক কিছু পাঠাতে চেয়েছেন, কিন্তু আদ্রিস বলেছে এইসবের প্রয়োজন নেই। দরকার পড়লে মাধবী বেগম যাবে, গ্রামে দেখা করে আসবে। চারিদিকে গাছপালার ঘেরা একতলা বাড়ি, নদীর পাশে। চাষাবাদের জমিও আছে আশেপাশে। বাড়িটার ভেতর সব রকম ফলের গাছ আছে। গ্রামের বাড়িতে ফল আদি ভালোই থাকে, তবে এখানে আছে চাপ্পর। আদ্রিস চিন্তায় পড়েই গেল। যদিও আদ্রিতাকে আনার আগে সব পরিষ্কার করে নিয়েছে, সব বন্দোবস্ত করেছে, কিন্তু সাফ কল দিয়ে আদ্রিতা পানি তুলবে কি করে? কাঠের চুলা, অনেকটা কষ্ট হবে বউয়ের গরমের সময়। আদ্রিস ঠিক করে সে নতুন করে কোম্পানি চালু করবে, তবে তার জন্য প্রয়োজন সময় আর ধৈর্য। তার যে অভিজ্ঞতা, তাতে সে কষ্ট করলেই পারবে, কিন্তু তার আগে তাকে অন্য কোনো কোম্পানিতে জব খুঁজতে হবে। জব করার জন্য সে অনেক জায়গায় অ্যাপ্লিকেশন দিয়েছে। আশরাফ খানের কেসের জন্য চাকরি পেতেও কষ্ট হচ্ছে। শহরে থাকার কেন জায়গা নেই তার, একটু কষ্ট করে এদিকে এসেছে। জাহানারা বেগমকে সবাই অনেক ভালোবাসত। আদ্রিস আসার পর সবাই তাকে আর তার বউকে দেখে খুশি। গ্রামের মানুষ আন্তরিকতায় আলাদা। আদ্রিতাকে আসার সঙ্গে সঙ্গে একজন খালা বেশ অনেকগুলো পাকা আম দিয়ে গিয়েছে। বেশ অনেকগুলো দিন কেটে গিয়েছে। আদ্রিতার শরীর এখন ভারী হয়েছে, তার সঙ্গে কাঁধের গুলির ক্ষতটাও সেরেছে। আদ্রিস কল দিয়ে পানি তুলতে। গরম পড়েছে প্রচণ্ড। কাঠের চুলা যেন বেশি কষ্ট দিচ্ছে। গরমে গেমে পানি শরীর নিয়ে টুপটুপ করে পড়ছে। আদ্রিস পানি তুলে বাথরুমে রেখে রান্নাঘরে চলে আসে। আদ্রিতার অবস্থা দেখে দ্রুত একটা হাত পাকা নিয়ে আসে। আদ্রিতার পাশেই বসে আদ্রিতাকে বাতাস করতে থাকে। আদ্রিসের দিকে ফিরে তাকিয়ে হাসে। আপনাকে লুঙ্গিতে কি সুন্দর মানায়। লুঙ্গি কেন পরেন না এতদিন? তোর ভালো লেগেছে? হ্যাঁ, আমার বড় সব রূপেই সুন্দর, মাশাল্লাহ। আদ্রিস বাতাস করতে করতে হঠাৎ ফোনটা বেজে ওঠে। আদ্রিতা চুলায় বাজি দিয়েছে, তাই ক্রমাগত নাড়াতে হচ্ছে। আদ্রিস ফোনটা হাতে নিয়ে কলটা পিক করে হ্যালো
মিস্টার আদৃশ খান, এস, আপনার প্রস্তাব মঞ্জুর হয়েছে। আপনার প্রজেক্টের জন্য আমাদের কোম্পানি ইনভেস্ট করার জন্য তৈরি, স্যার। আদৃশ খুশি হয়ে যায়। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি কল এসে একবার সব চুক্তি করে বিষয়টা ঠিক করে নিয়ে যাবেন। জি ঠিক আছে। আদ্রিতা খাবার বাটিতে নামিয়ে আদৃশের দিকে তাকায়। কি হয়েছে? আমি ইনভেস্টমেন্ট পেয়ে গেছি আদ্রিতা। ও খুবই ভালো খবর। নীলু কাকিকে কিন্তু মিষ্টি খাওয়াবেন। উনি সারাদিন দোয়া করে আপনার জন্য। অবশ্যই খাওয়াবো আমার বউ। তুমি যাও যান, তোমার কষ্ট হয়ে যাচ্ছে। আর রান্না করতে হবে না, হয়ে গেছে। আর বেশি কিছু নেই। আপনি গোসল করে আসেন। না, গোসল আগে তুমি গিয়ে করো, রান্না শেষ করি। ঠিক আছে, আমি বাতাস করছি। আদ্রিতা হাসে। আদৃশ এটা প্রতিদিনই করে। তবে কি আদৃশ এই পর্যন্ত কখনো আদ্রিতাকে কল চেপে পানি তুলতে দেয়নি। আদৃশ প্রচণ্ড কষ্ট করেছে, জমিতে কৃষকের সঙ্গে কাজ পর্যন্ত করেছে। আদ্রিতার কষ্ট হয় আদৃশ শুধুমাত্র তাকে ভালো রাখার জন্য কত কিছু করেছে। ছেলেটা ছোট থেকে কিভাবে বড় হয়েছে, সেই ছেলেটা কত কষ্ট করে তার জন্য, তাকে ভালো রাখার জন্য। অবশ্য আদ্রিতার কোনো অবজেকশন নেই, তার হাজব্যান্ড যেমন হোক তার সঙ্গে থাকে। রান্না শেষ করে আদ্রিতা গোসল করে নেয়। আদৃশে সব গুছিয়ে গোসল করে নেয়। রান্না শেষে রান্নাঘরের সব কাজ আদৃশ করে, শুধু রান্নাটাই পারে না তাই করে না। দুজন খেতে বসেছে। আদ্রিতা নিজের হাতে আদৃশকে খাইয়ে দিচ্ছে। মাথার উপর পাখা ঘুরছে, তবে তার মধ্যেও আদৃশ ঘেমে যাচ্ছে। আদ্রিতা বাম হাতে ওড়নার কোনা দিয়ে আদৃশের কপাল মুছিয়ে দেয়। এই গরমের ভিতর কি থাকার অভ্যাস আছে তার? আদৃশ লুঙ্গি আর গেঞ্জি পরে আছে, আদ্রিতাও সাধারণ একটা 3 পিস। তাদের অবস্থান পুরোপুরি পরিবর্তন হয়েছে। শুধু মাত্র পরিবর্তন হয়নি তাদের ভেতর ভালোবাসা। তবে প্রকৃত ভালোবাসা এটাই হয় যে কোনো পরিস্থিতিতে দুজন দুজনের পাশে থাকা, একসঙ্গে জীবনের যে কোনো সমস্যার মোকাবেলা করা। আদ্রিতা ভার্সিটি থেকেও লিভ নিয়েছে, যেহেতু তার 1 বছর হয়েছিল না, তাই ফের বছর ন্যাশনালে আবেদন করবে। আদৃশকে বলেছে ন্যাশনালে ফর্ম তুলতে। তাদের বর্তমানে এমন অবস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়া সম্ভব নয়। আদৃশ মাঝে মধ্যে ভেঙে পড়লেও আদ্রিতা কখনোই ভেঙে পড়েনি। আদ্রিতা অন্তঃসত্ত্বা। এখন তার পুরোপুরি খাওয়া দাওয়া করার সময়। যদিও আদ্রিতা কোনো প্রশ্ন তোলেনি এই নিয়ে, কিন্তু আদৃশের কষ্ট হয় এটা ভেবে যে সে খুব চেষ্টা করে আদ্রিতাকে সে সব দিতে পারছে না যা সে দিতে চায়। আদ্রিতা আরেক লোকমা খাবার আদৃশের গালে তুলে দেয়। এমন সময় হঠাৎ বাড়ির ভিতরে কেউ প্রবেশ করে। দুইজনেই সেদিকে তাকায়। মাধবী বেগম হাতে 2টো ব্যাগ নিয়ে সামনের গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। বাড়ির সামনে কিছু দূর গিয়ে একটা প্রবেশদ্বার, এরপর রাস্তায়, এরপর আসে বাড়ির আসল দরজা। অনেক গরম পড়েছে, তাই আদ্রিতা আর আদৃশ দরজা খুলে দিয়ে মেঝেতে বসে খাবার খাচ্ছে। তাই মাধবী বেগম প্রবেশ করতে সোজাসুজি তাদের মুখোমুখি হয়। আদ্রিতা উঠে দাঁড়ায়। কেমন আছেন? মাধবী বেগমের থেকে ব্যাগ নিতে যায়, কিন্তু তিনি দেয় না। পাগল মেয়ে, এমনিতেই এত কষ্ট করিস, আর এখন এসব ব্যাগ বইবি? ভেতরে এসে মাধবী বেগমকে বসতে দেয় আদ্রিতা। কেমন আছিস বাবা? ভালো আছি আম্মু, পানি খাবা? মাধবী বেগম নিজের খাবারগুলোর দিকে তাকায়। ফোনামা স্যার, 1:30 বাজে। চোখ দিয়ে তার অজান্তে অশ্রু গড়িয়ে পড়ে। তার ছেলে এসব কখনোই খায়নি। আম্মু তুমি কাঁদছ কেন? তোকে আমি এভাবে বড়ই করিনি কখনো। কেন জিদ করছিস? আম্মু এগুলো অনেক মজা। আদ্রিতার হাতের রান্না তুমি না খেলে বুঝবেই না। বউটাকেও কষ্ট দিচ্ছিস। এই ভরা পেট নিয়ে কীভাবে এত কাজ করে? আদৃশ দীর্ঘশ্বাস ফেলে। আমার ভাগ্য আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে, কিন্তু আমি তাকে কথা দিয়েছি আগের থেকে ভালো জায়গায় নিয়ে যাব তাকে। আদ্রিতায় এগিয়ে আসে, শাশুড়িকে জড়িয়ে ধরে। আমি ভালো আছি মা, আপনার ছেলে যেখানে থাকবে আমি সেখানেই সুখী। দুপুরের সময় এসেছিল মাধবী বেগম। বিকেলের খানিকটা আগে বেরিয়ে যায়, কারণ শহরটা অনেকটা দূর। মাধবী বেগম চলে গেলে আদ্রিতায় বিছানায় বসে মাথাটা পেছনে ঠেকি। আদৃশ বাথরুম থেকে এসে আদ্রিতাকে এভাবে শুয়ে থাকতে দেখে আদ্রিতার পা দুটো দৌড়ে বসে পা দুটোই ম্যাসেজ করতে শুরু করে। চোখ খুলে তাকায় আদ্রিতা। ঘুমিয়ে যা, আপনিও আসুন, শুয়ে পড়ুন। না, তুই ঘুমা, পা দুটো ফুলেছে, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, তা তো আমাকে যত্ন করতে রে। আদ্রিতা আর কিছু বলে না। আদৃশ এর মেসেজে তার ঘুম চলে আসে। আদ্রিতা ঘুমানোর পরপরই কারেন্টটা চলে গেল। এই তীব্র গরমে কীভাবে সম্ভব? আদৃশ দ্রুত হাত পাখা নিয়ে আসে। আদ্রিতা ঘুমাচ্ছে আর সে বাতাস করছে। হাত ব্যথা হয়ে গেলেও সে বাতাস করছে। যতক্ষণ আদ্রিতা ঘুমিয়ে থাকে ততক্ষণ যাবৎ আদৃশ বাতাস করে আদ্রিতাকে। দুপুরের তাপ কিছুটা কমেছে। আদ্রিতাও প্রায় ঘণ্টাখানেক সময় ধরে বাতাস করছে। বিকেলের দিকে বিদ্যুৎ আসে। আদৃশ
তখন একটু ঘুমিয়ে যায় আর আদ্রিতার ঘুম ভেঙে যায়। আশেপাশে চোখ ফিরিয়ে দেখে আদৃশ তার পাশে শুয়ে আছে, হাতে হাত পাকা। আদ্রিতার বুঝতে দেরি হয় না, বিদ্যুৎ চলে গেলে আদৃশ তাকে বাতাস করেছে। চোখের কোণে ফোঁটা ফোঁটা পানি জমে আসে। আদৃশের এই অবস্থায় তার বাবা কোনো রকম সাহায্য করতে নারাজ। আদৃশ তাকে জেলে পাঠিয়েছিল, তার মনে আছে। আদ্রিতা ভাবে এমন বাবা কারণ না হোক। হাজার কষ্টের মাঝেও আদ্রিতার জীবনে এক টুকরো সুখ। আদৃশ এর কপালে চুমু খায় আদ্রিতা। আদৃশও চোখ খুলে তাকায়। জি হয়েছে যান। ঘুম ভেঙে গেল কিভাবে? এমনিতে আপনি ঘুমান। আদৃশ উঠে বসে। চলেন, আপনাকে নিয়ে একটা জায়গায় যাব। কোথায় যাবে? হাত মুখ ধুয়ে আসুন আগে। আদ্রিতা উঠে দাঁড়ায়, পেটে হাত দিয়ে উঠে দাঁড়িয়েছে। আদৃশের জীবনের সব থেকে বড় ইচ্ছে ছিল এই মেয়েটাকে তার বাচ্চার মা হতে দেখা। অনেক কিছুই বদলে গেলেও তার জীবনে আদ্রিতা এখনো আগের মতোই আছে। আদ্রিতা গিয়ে ফ্রেশ হয়ে আসে, আদৃশও গিয়ে ফ্রেশ হয়ে নেয়। দরজার কপাট খুলে দুজন বাইরে চলে আসে। আসার সময় বাইরে দিয়ে তালা দিয়ে দেয়। আদ্রিতা চুল খোপা করে মাথায় কাপড় টেনে নিয়েছে। আদ্রিতার কোমরটা খুবই ভালো করে আঁকড়ে ধরে রেখেছে। আদ্রিতার এক হাত আদৃশের হাতে। হাঁটতে হাঁটতে সামনে তাদের কাঁঠাল গাছটা বাদে। কাঁঠাল থেকে কাঁঠাল পেকে যাওয়ার খুবই মিষ্টি ঘ্রাণ আসছে। আদ্রিতা থেমে যায়। ঘ্রাণ আসছে কোথা থেকে? আরে কাঁঠাল পেকেছে উপরে হয়তো। আদৃশ মাথা উঁচু করে দেখে অনেক বড় গাছ। অনেক বড় গাছ। এই গাছেই কাঁঠাল পেকেছে। এর আগে কাঁঠাল খেয়েছো? আদৃশের প্রশ্ন শুনে আদ্রিতা অবাক হয়ে যায়। ও মা, সে কি কথা, খাবো না? কত খেয়েছি, আপনি খাননি? ইতালিতে কাঁঠাল পাওয়া যায়, কিন্তু শখ করে কখনো খাওয়া হয়নি। ওদের কথার মাঝে সেখানে উপস্থিত হয় পাশের বাসায় নীলু চাচি। ও মা, বৌমা কোথায় যাচ্ছ? হাঁটতে বের হয়েছে বুঝি? হ্যাঁ চাচি, বেশ ভালো কাজ, এ সময় একটু হাঁটতে হয়। আদেশ বাবা, কি দেখছিস এখানে দাঁড়িয়ে? আদ্রিতা বলছে কাঁঠাল পেকেছে। হ্যাঁ, ভালোই ঘ্রাণ আসে। দাঁড়া, আমি রবিউলকে বলে ফাড়িয়ে দেব। চাচি, তুমি একটা নিয়ে যাও। আরে না তো চাচা, বাড়িতে কাঁঠালে ভরা। আমি তো ভাবছি ফেরে তোদের দিয়ে যাব। আরও একটা জিনিস পারছে আজ গাছ থেকে, তাল শাঁস, তোকে দিয়ে পাঠাবো। আদৃশ এতে যত দেখে তত অবাক হয়। মানুষ এত ভালো কিভাবে হয়? আদৃশ মৃদু হেসে চলে, হেঁটে আসি। চাষি গেলাম। আচ্ছা বাপ, যাও সাবধানে। আদ্রিতা আর আদৃশ মিলে বিলের দিকে হেঁটে। পাশের নদী, কি দারুণ বাতাস বইছে, কি অদ্ভুত সুন্দর। আদ্রিতা নদীর পাড়ে বসতে চায়। আদৃশ দেখায় ওই জমিতে কাজ করেছিলাম আমি। আদ্রিতা সেদিকে তাকিয়ে দেখে ধান পেকেছে, কাটার সময় আসছে। আদ্রিতা নিজের মাথাটা আদৃশের কাঁধে রাখে। আদৃশ মাটিতে থাকা একটা ফুল নিয়ে আদ্রিতার কানের পাশে গুজে দেয়। আমার জীবনে আপনি ছাড়া আর কিছুই চাই না। আদৃশ হাত বুলিয়ে দেয় মাথায়। ওদের জীবনের সুখ দুজনকে ঘিরে। সন্ধ্যার আগে আদৃশ ফিরে আসে বাড়িতে। আদ্রিতা লাইট জ্বলে চা বানাতে গেছে, যদিও আদৃশ নিষেধ করেছে আবার ওই গরমে গিয়ে চা না বানাতে, কিন্তু তার শাক করেছে। এখন সে আদৃশকে চা বানিয়ে দেবে। চা বানিয়ে ভেতরে এসে দুজন মিলে চা উপভোগ করে। কাল আদৃশের জন্য একটা বড় দিন। সকাল সকাল উঠতে হবে। গ্রামের মানুষ বেশি দেরি করে ঘুমায় না, ওরা দ্রুত ঘুমিয়ে যায়। চারিদিকে রাত নেমেছে, সবাই যে যার বাড়িতে। কিন্তু আদৃশের কাঁধে মাথা দিয়ে বাইরের নক্ষত্র দেখছে। পরিষ্কার দেখা যাচ্ছে সব। একটা সুন্দর ছাদ উঠেছে। সময়টা যেন তাদের দুজনের ভীষণ প্রিয়। আদৃশ বসে থাকার মাঝে হঠাৎ অনুভব করে তার পেটে নড়াচড়া করছে বাবু। আদ্রিতা আহ বলে ওঠে। আদৃশ দ্রুত আদ্রিতার দিকে ফিরে তাকায়। কি হয়েছে? আমাদের বাবু পেটের ভেতর ফুটবল খেলছে, আমিও অনুভব করতে চাই। আদ্রিতা আদৃশের হাতটা নিয়ে নিজের পেটের উপর রাখে। আদৃশ অনুভব করে তার বাচ্চার নড়াচড়া, অনুভব করে কিভাবে মায়ের পেটে সে এদিক ওদিক করছে। চোখ জোড়া ভিজে আসে, শুকনো ঠোঁটটা একটু ভিজিয়ে নেয় জিহ্বা দিয়ে। সব থেকে ভালো বাবা হওয়ার চেষ্টা করব আমি, তুই যেই হোস না কেন। বাবা, একটা ছেলে হলে রাজপুত্রের মতো বড় করবো, আর মেয়ে হলে রাজকন্যার মতো, কথা দিলাম। আদৃশের অতীতে বাবার কোনো স্থান নেই। বাবা মানেই বিষাদময় এক তিক্ত অনুভূতি। আসল বাবা মাকে ছেড়ে দিয়ে নিজের মতো জীবন কাটিয়েছে, আর পালিত বাবা তার জীবনের সব খুশি কেড়ে নিতে চেয়েছে। নিজেকে একজন সফল বাবা হিসেবে দেখতে চায় আদৃশ। তার না পাওয়া শখগুলো
ও সে তার সন্তানকে দিতে চায়। একজন ভালো বাবা সন্তানের জীবন পরিবর্তন করে দিতে পারে। আদ্রিতা আদ্রিসের মাথায় হাত রাখে। আমি জানি আপনি একজন খুব ভালো বাবা হবেন। আপনার সন্তান আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হিসাবে আখ্যায়িত করবে। সেই রাতে দুজনের ভালোবাসা আর পাশাপাশি থাকার মধ্যে কেটে গেল। সকাল সকাল আদ্রিতা রান্নাঘরে এসেছে। আজ আদ্রিস শহরে যাবে, দ্রুত রান্না করে আদ্রিসকে খাইয়ে দিতে হবে। আদ্রিস সকাল সকাল বাথরুমের জন্য ফানি গোসলের জন্য ফানি সব তুলে রাখছে, কল থেকে বউয়ের কষ্ট না হয়। নীলু চাচি সকাল সকাল এসে তালশাঁস আর কাঁঠাল দিয়ে গেছে। আদ্রিস বলল আদ্রিতার খেয়াল রাখতে, সে হয়তো আজকে দিনের ভেতর বাড়িতে ফিরতে পারবে না। গ্রামের সবাই ভীষণ ভালো, তাই আদ্রিসের চিন্তা একটু কম হবে। এরপরেও তার চিন্তা হয় যদি আদ্রিতা ঘুমিয়ে যায়, বিদ্যুৎ চলে গেলে বাতাস কে করবে। আদ্রির গোসল সেরে ফরমাল জামা কাপড় পরে নেয়। আদ্রিতা ফের আদ্রিসকে সেই গেটআপে দেখে খুশি হয়। আপনাকে একদম প্রথম দিনের মতো লাগছে, যেদিন ইতালি থেকে এসে আমার বিয়ে ভাঙতে গেলেন। আদ্রিস বউকে কাছে টেনে নেয়, উষ্ঠ জোড়া আঁকড়ে ধরে। আদ্রিত বাধা দেয় না। কিছুক্ষণ পর আদ্রিস সরে আসে। আদ্রিতার ঠোঁটে বৃদ্ধ আঙ্গুল রাখে। তুই আমার প্রাণবোমরা, আমার অর্ধাঙ্গিনী, আমার জীবন। নিন, এখন খেয়ে নিন। ঠিক আছে মহারানী। আদ্রিসকে খাইয়ে বিদায় দিয়ে আদ্রিতা 2 রাকাত নফল নামাজ আদায় করে। এখান থেকে শহরে যাওয়ার জন্য তাকে এখন বাস জার্নি করতে হবে। পাবলিক বাসে আদ্রিস কখনোই উঠেনি। আদ্রিতাকে এখানে এনেছিল এটা ইজি বাইক ঠিক করে। আদ্রিতাকে কোনো কষ্ট হতে দেয়নি আদ্রিস। তবে এখন আর তার বাসে যাওয়া ছাড়া উপায় নেই। একটা পাবলিক বাসে উঠে বসে আদ্রিস। বাসটা রওনা করে শহরের উদ্দেশ্যে চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্ট করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর গল্পটা দেরি করে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। চেষ্টা করব খুব শীঘ্রই বাকি পর্বগুলো দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।